আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সেই দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিন উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে সবসময় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন। তাহলে আমরা আপনাদের কথা শুনতে পাবো, প্রশ্নগুলো আমরা জানতে পারবো এবং আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। সেই দর্শক, আমি সবসময় কলারদের ইম্পর্টেন্স দিয়ে থাকি। তো এই মুহূর্তে বলা হচ্ছে যে একজন কলার আছে এবং সঙ্গে কিন্তু আমি আপডেটও দিই প্রথমে। যেহেতু কলার আছে, আমি কলারের কলটাই ইম্পর্টেন্ট দেব। তো কিন্তু আমি আবারও বলছি, প্লিজ 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 আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেন এবং আমাদের সঙ্গে আলাদাভাবে কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো এবং প্রশ্নগুলোর উত্তর দেব। কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, কলারকে বোধহয় হারিয়ে ফেলেছি। হ্যালো কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি খুব অল্প শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পান? আপনি টিভির রুম থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি টিভি রুমে থেকেন না, আপনি আলাদা। আমি আমার প্রশ্নটা আপনাকে করছি। আমার স্ত্রী 10 বছরের রুটে আছেন এই দেশে। আমার মেয়ে হাই 8 ডিএলএ তে আছে। এখন আমার স্ত্রী যদি কেয়ার অ্যালাউন্স ক্লেম করেন তাহলে কি তার আইএলআর এর সমস্যা হবে কিনা? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। আপনার ওয়াইফের যে ভিসাটা দেওয়া হয়েছে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে, ওই যে কার্ড ইস্যু হয়েছিল কিংবা যে লেটার ইস্যু হয়েছিল, আপনাকে একেবারেই শুনতে পাচ্ছি না। আমার প্রশ্নটা করলাম, আপনি উত্তর দিয়ে দিবেন, আমি পরে শুনে নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা সেই দর্শক, আমাদের অনুষ্ঠানটা কিন্তু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবেও আমরা পরবর্তীতে আপলোড করব। আপনারা এই মুহূর্তে যারা দেখছেন তারা দেখবেন এবং পরবর্তীতে যারা দেখবেন আপনারা কিন্তু এই কি বলে আপনার ফেসবুক কিংবা ইউটিউব থেকেও কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরটা জানতে পারবেন। তো প্রশ্ন, উনি কলার যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আপনার উনি 10 ইয়ার্স টু সেটেলমেন্টে আছেন এবং ওনার বাচ্চা এটা ডিজেবল লিভিং অ্যালাউন্স পেয়ে থাকেন এবং ওনার ওয়াইফ এখন কি কেয়ার অ্যালাউন্স নিতে পারবেন কি না। এক্ষেত্রে আমার একটা কোশ্চেন ছিল, কিন্তু ওনাকে আমি কোশ্চেনটা করতে পারি না। সেটা হচ্ছে যে যখন কোনো 10 ইয়ার্স টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন সাকসেস হয় তখন একটা লেটার ইস্যু করা হয় হোম অফিস থেকে এবং সেখানে কনফার্ম করা হয় যে ওনার এই 2.5 বছর যে ভিসা দেয়া হলো কিংবা এই 10 ইয়ার্স টু সেটেলমেন্ট থাকাকালীন সময়ে মূলত ওনাদের কী কী সুযোগ সুবিধা নিতে পারবেন, কী কী সুযোগ সুবিধা নিতে পারবেন না। দ্যাট মিনস টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য লিভ, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেওয়া হয়, নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, ফুল টাইম এমপ্লয়মেন্ট দেওয়া হয়ে থাকে, এনএসএস এর ফ্রি থাকে, এডুকেশন যদি বাচ্চা থাকে তারা ফ্রি থাকে, কিন্তু রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের ক্ষেত্রে সাধারণত থাকে যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। তো যখনই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড থাকে, যেহেতু আপনার একটি বাচ্চা অসুস্থ আছে, সেই ক্ষেত্রে যে ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স হয় সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনারা যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাকে তুলে ফেলার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনারা যদি কন্ডিশনটা তোলার জন্য অ্যাপ্লিকেশন করেন এবং সেই অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয় এবং পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আবার একটা লেটার দেওয়া হবে, সেই লেটারে কনফার্ম করা হবে যে আপনার এমপ্লয়মেন্ট তো আছেই, আপনি এনএসএস তো পাবেন, এডুকেশন বাচ্চাদের জন্য তো পাবেনই, সেই সঙ্গে আপনারা যে কোনো ধরনের বেনিফিট আপনারা নিতে পারবেন। এটা কিন্তু ওই পরে যখন একটা লেটার ইস্যু হবে সেই লেটার কিন্তু এটা কনফার্ম করা হবে। তো আপনার এটা আছে কি আছে না আমি জানি না, কিন্তু যদি আপনার এই কন্ডিশনটা থেকে থাকে ইনিশিয়াল লেটারে, তাহলে ওইটা অ্যাপ্লিকেশন করবেন যে আপনি ওই কন্ডিশনটা উইথড্র করতে চান, তুলে ফেলতে চান, এবং সেজন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশন করবেন, তার সঙ্গে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, আপনাদের পার্সোনাল সার্কামস্টেন্স দিতে হবে, মেডিকেল কন্ডিশন থাকলে সেগুলো দিতে পারবেন, এবং কেন আপনারা এই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এই কন্ডিশনটা তুলে ফেলতে চাচ্ছেন সেটা কিন্তু তারা
জানতে চাইবে এবং তাদেরকে স্যাটিসফাই করতে হবে কেস ওয়ার্কারকে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। অতএব যদি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড থাকে সেক্ষেত্রে কিন্তু কেয়ার অ্যালাউন্স নিতে পারবেন আপনার ওয়াইফ। আর যদি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড থাকে, আপনি যদি আবার একটা অ্যাপ্লিকেশন করার পরে যদি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড যদি উইথড্র করা হয়, তাহলে পরে আপনি যেটা করতে পারবেন যে কেয়ার অ্যালাউন্সের জন্য আপনার ওয়াইফ হোক কিংবা আপনি হোক, আপনারা এটা নিতে পারবেন। অতএব যে 10 years রুট টু সেটেলমেন্ট আছে, তার যে ভিসা কন্ডিশন আছে, তার লিভ টু রিমেনের যে কন্ডিশন আছে এবং নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডে সে কেয়ার অ্যালাউন্স নিতে পারবে না। আর যদি সেটা তুলে ফেলা হয় অ্যাপ্লিকেশন করে, তাহলে কিন্তু সে এই কেয়ার অ্যালাউন্স নিতে পারবে। আর যদি কেউ নিয়ে থাকে তাহলে যেটা বলেছেন এক্সটেনশনের সময় কিংবা আইলারের সময় অবশ্যই অসুবিধা হবে, কারণ হচ্ছে যে যখন এক্সটেনশন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাকে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করতে, সেখানে অনেক ইনফরমেশনের ভিতরে একটা ইনফরমেশন যে কোনো বেনিফিট আপনি নিচ্ছেন কি না, তখন কিন্তু আপনাকে নো দিতে হবে। আর যদি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড যদি না থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে ইয়েস আই এম টেকিং দিস বেনিফিট। তো আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমি দুঃখিত যে আপনি আমাকে শুনতে পাচ্ছিলেন না, টেকনিক্যাল প্রবলেম কারণে আমরা এটা বাজেট ফিক্স করে ফেলেছি। ধন্যবাদ। তো যদি কলা থাকে কল নেব, তাহলে আমি আবার আপনার চলে যাব, কী বলে আপডেটে চলে যাব। তো আপডেটে চলে যাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 1st of July 2025-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছে এবং সেখানে স্কিল ওয়ার্কারের উপরে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে এবং সেই পরিবর্তনটা মূলত ইফেক্টিভ হবে ফ্রম 22nd of July 2025 থেকে। তো এখন সেই চেঞ্জিংগুলো কী সেগুলো আমি একটু সামারিগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম যেটা এসেছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কারের যে আপনার স্যালারি থ্রেশহোল্ড আছে, এটি ইনক্রিজ হতে যাচ্ছে। আমরা জানি যে স্যালারি থ্রেশহোল্ড এই পর্যন্ত 38,700 আছে ম্যাক্সিমাম। এই যে স্যালারি থ্রেশহোল্ড ফর স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে এটা আপনার ইনক্রিজ হয়ে এটা 41,700 হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার যে স্কিল লেভেল আছে, স্কিল লেভেল বলতে বোঝায় যে এই স্কিল ওয়ার্কারের যে লেভেল আছে, যে কোন লেভেলের মূলত জব অ্যাভেলেবেল এই স্কিল ওয়ার্কার যে অকুপেশনাল কোডগুলো আছে সেইগুলোতে, এই স্কিল লেভেলের যে জব টাইটেলগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে আছে লেভেল বিটুইন 3 to 5 আছে। এবং আমরা জানি যে এই স্কিল ওয়ার্কার রুলটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয় সিন্স 2020 থেকে। তখন থেকে কিন্তু এই যে স্কিল লেভেল এটাকে কিন্তু লোয়ার ডাউন করা হয়েছে। এর আগে কিন্তু এটা ছিল লেভেল 6, যেটা টিয়ার 2 জেনারেল ছিল, এবং টিয়ার 2 জেনারেলের আগে ছিল ওয়ার্ক পারমিট। তো ইনিশিয়ালি এটা এই ওয়ার্ক পারমিট ইন্ট্রোডিউস করা হয়, আমি এটা বলছি 2012, 13, 14। পরবর্তীতে এটা চলে আসছে টিয়ার 2 জেনারেল। যখন পয়েন্ট বেস সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় তখন পয়েন্ট বেস সিস্টেমের ভিতরে স্কিল এই আপনার টিয়ার 2 জেনারেল আনা হয় এবং পরবর্তীতে এটা নতুন নামকরণ হয়, সেটি স্কিল ওয়ার্কার। এটাও কিন্তু পয়েন্ট বেস সিস্টেমের ভিতরে, এবং সেখানে কিন্তু এই লেভেলটা লোয়ার ডাউন করে যেটা আপনার এ লেভেল বলা হয় সেই লেভেলে চলে আসছিল। এখন কিন্তু বলছে যে লেভেল 6 হয়ে যাবে ফ্রম 22nd of July 2025 থেকে। অতএব গ্র্যাজুয়েশনের একটা ব্যাপার আছে, তাদেরকে গ্র্যাজুয়েট লেভেল থাকতে হবে, গ্র্যাজুয়েটেড হতে হবে কিংবা এই লেভেলের জব হতে হবে, তাহলে কিন্তু আপনার এই স্কিল ওয়ার্কারে তারা সুইচ করতে পারবে ইন কান্ট্রি থেকে এবং আউট কান্ট্রি বোর্ড থেকে। এটা হলো সেকেন্ড পরিবর্তনের কথা। থার্ড যেটা বলা হয়েছে যে প্রশ্ন আসতে পারে যে 2020 থেকে যারা স্কিল ওয়ার্কার ভিসায় আছে তারা কি, তাদের জন্য কি এই যে ইনক্রিজ স্কিল থ্রেশহোল্ড ইনক্রিজ প্লাস স্যালারি থ্রেশহোল্ড যে ইনক্রিজ, এটা কি তাদের জন্য কার্যকরী হবে কি না? আনসার হচ্ছে নো। যারা অলরেডি সিন্স 2020 থেকে স্কিল ওয়ার্কার ভিসায় আছে, লেভেল 3 বলেন, 4 বলেন, 5 বলেন, তাদের যে লেভেল আছে, তাদের যে এমপ্লয়ার আছে, তাদের যে স্পন্সর আছে এবং তারা যেখানে স্পন্সর হয়েছে সেই লেভেলটাই কিন্তু তারা কন্টিনিউ করবে, এবং সেই কন্টিনিউটা কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, সেটা হচ্ছে
22nd of July 2028 পর্যন্ত এই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দেয়া হয়েছে যারা এক্সিস্টিং আছে। আমি এটা আবার কন্টিনিউ করব যে কী কী পরিবর্তনগুলো আসছে। তো সেই দর্শক একটা কলার আছে, আমি কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ভাই আমি মিরপুর থেকে পাইলাম। ওকে, আমার একটা কোয়েশ্চন। জি বলুন, কোশ্চেন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কোশ্চেনটা করুন। আমি টেলিভিশনের ভলিউমটা কমাই দিচ্ছি। টিভি একদম ডিলিট, টিভি একেবারে দেখেন না। জি, আমার দিকে তাকায় কথা বলুন। জি, আপনার দিকে জি। আমি মিরপুর থেকে বলছি। আপনার আমার একটা জরুরি কোয়েশ্চন আসছে, এর জন্য আপনার কাছে আসছি তাড়াতাড়ি করে। কোয়েশ্চনটা হচ্ছে আমার একটা নাম চেঞ্জ করতে চাইছি আপনার ব্রিটিশ পাসপোর্টে। বাংলাদেশের আমার আইডি কার্ড আর বাংলাদেশ পাসপোর্টে যে নাম আছে এই নাম থেকে একটু চেঞ্জ ডিফারেন্ট হয়ে গেছে। তখন বাংলাদেশ এই ব্রিটিশ নাম এই ব্রিটিশ পাসপোর্টে চেঞ্জ করতে চাইলে, নাম চেঞ্জ করতে চাইলে তো সলিসিটারে গিয়ে আপনাদের মতো লোকের কাছে। আমার একটু কোশ্চেন আছে। আপনি বলছেন যে আপনি দেশে কিভাবে এসেছেন? সাথে সাইজে দিলে তাহলে এইরকম হয় নাকি কিছু বললে দেন আমার এটা কি রকম? আপনি একটু লাইন থাকেন। আপনি বলছেন যে আপনার নাম দুই ধরনের হয়ে গেছে। প্রথম হচ্ছে আপনি এই দেশে কিভাবে এসেছেন? জি, কিভাবে এসেছেন এদেশে? জি না, আমার মা বাবা ওইখানে সকলটা। আপনার মা বাবা এখানে নিয়ে আসছে, আপনি ব্রিটিশ সিটিজেন হিসাবে দেশে আছেন, ঠিক আছে? জি, জি, জি। ওকে, তাহলে এখন দুই ধরনের নাম কিভাবে হলো? বাংলাদেশে গিয়ে আমি ওই যে আইডি কার্ডটা বানাইছিলাম। বাংলাদেশে আইডি কার্ড বানাইছিলাম আপনার। ওকে, ন্যাশনাল আইডি কার্ড। পাসপোর্ট বানাইছিলাম। আর বাংলাদেশি পাসপোর্টও করেছেন? বাংলাদেশের আইডি কার্ডের সাথে বাংলাদেশের পাসপোর্ট হইছে। জি। ওই রকম মানে ব্রিটিশ পাসপোর্টের সাথে যে নামটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি। তো এখন আপনি কি বাংলাদেশি যে নামটা আছে সেই নামটাই আপনি ব্রিটিশ পাসপোর্টে আনতে চান? জি, জি স্যার। ব্রিলিয়ান্ট। আপনি শুনতে থাকুন। সেই দর্শক, এই মুহূর্তে যে ভদ্রলোক কোশ্চেনটা করলেন উনি এয়ারপোর্ট থেকে কল করেছেন এবং উনি বলতে চাচ্ছেন যে ওনার বাংলাদেশি পাসপোর্ট করেছেন এবং ওনার বাংলাদেশি যে ন্যাশনাল আইডি কার্ড করেছেন সেখানে এক ধরনের নাম, এবং উনি একজন ব্রিটিশ সিটিজেন, ছোটোবেলায় বাবার রাইটে এসেছেন, এদেশে আছেন, এবং ব্রিটিশ পাসপোর্টে ওনার আর এক ধরনের নাম আছে। তো এখন আমি জানি না কতটা আর এক ধরনের, তবে আমি প্রসিজারটা বলি। সেটা হচ্ছে যে এই ধরনের সিনারিও যদি হয়, কেউ যদি ব্রিটিশ পাসপোর্টে কোনো নাম থেকে থাকে, সে কিন্তু তার ব্রিটিশ পাসপোর্টের নামটা যদি চেঞ্জ করতে চায় সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে। এবং সেই চেঞ্জটা সম্ভব কীভাবে? সেটা হচ্ছে যে একটা চেঞ্জ অফ নেম ডিড করতে হবে। যে কোনো সলিসিটারের কাছে যাবেন, আপনি যাওয়ার পরে বলবেন যে আমি চেঞ্জ অফ নেম ডিড করব, এটা হচ্ছে আমার ওল্ড নাম যেটা আপনার ব্রিটিশ পাসপোর্টে আছে, আর নিউ নামটা হবে যেটা বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ডে আছে এবং যেটা বাংলাদেশি পাসপোর্টে আছে। এই নামটা আমি মূলত পরিচিত হতে চাই ইন ফিউচারে। তো চেঞ্জ অফ নেম ডিড করবেন এবং নতুন যে নামটা নেবেন সে নামে পারলে কিছু বিল টিল এগুলো আপনারা করে ফেলবেন। করে ফেলার পরে যেটা হবে যে আপনারা চেঞ্জ অফ নেম করে আবার নতুন করে আপনারা রিনিউয়াল অফ পাসপোর্টে যাবেন, ব্রিটিশ পাসপোর্টে। তখন আপনি চেঞ্জ অফ নেম ডিডটা সঙ্গে দেবেন এবং যে নামটা আপনি অ্যাডপ্ট করতে চান সেই নামটা দিয়ে মূলত অ্যাপ্লিকেশন করবেন। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার ব্রিটিশ পাসপোর্টে কিন্তু আপনার নাম চেঞ্জ করে নতুন নাম করা সম্ভব। এবং আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে চেঞ্জ অফ নেম ডিড করে এটা করা সম্ভব। আমি মনে হয় যে আপনার প্রশ্নটার উত্তর দিতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কল করার জন্য। তো আমি আপডেটে ছিলাম যে 1 জুলাই 2025 থেকে কী পরিবর্তনের কথা বলা হয়েছে এবং যেটা ইমপ্লিকেশন হবে 22 জুলাই 2025 থেকে। কল আছে। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন ভাইয়া কোশ্চেনটা। এটা কি এনটিভি? এনটিভির স্টুডিওতে আপনি সরাসরি আছেন এবং আপনার সঙ্গে কথা বলছে ব্যারিস্টার MQ হাসান, যার রয়েছে 32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। বলুন প্লিজ। থ্যাংক ইউ। তো ভাই, আমার একটা প্রশ্ন ছিল এই স্কিল ওয়ার্কার বিষয় নিয়ে। আমার একজন বাগনি এদেশে আসছিল অক্টোবর 2023-তে।
স্কিল ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার হিসাবে। তো আসার পরে 5-6 মাস আগে পর কোম্পানির লাইসেন্স রিভোকড হয়ে গেছে। জি। তো এখনো সে একটা লেটার আছে না, যে মফিস থেকে আসে সম্ভবত খারেমের লেটার, সেটা এখনো আসে নাই। জি। তো এখন সে খুঁজতেছে নিউ এমপ্লয়ার কেয়ার ওয়ার্কার সেক্টরে, এবং সে একটা অফারও পাইছে। তো সে চাইতেছে অ্যাপ্লিকেশন করার জন্য এই 22 অক্টোবরের পরে, সরি 22 এই জুলাইয়ের পরে। তো সে যদি ধরেন আগামী মাসে অ্যাপ্লিকেশন করে মফিসে এই কেয়ার ওয়ার্কারের, থাকি এই যে সে আসছিল সম্ভবত 26,000 স্যালারি এই ক্যাটাগরিতে। তো তার স্যালারি ক্রাইটেরিয়া কি? তাহলে উনি কোন জবে যাচ্ছেন? জি, উনি কোন জবে যাচ্ছেন? ক্যারিয়ারের ভিসায় থাকছেন নাকি উনি শেফ ভিসায় যাচ্ছেন? সেম ক্যাটাগরি কেয়ার ওয়ার্কার হিসাবে। ওকে। তো তার কি সেম আসলে থাকবে না, এই যে 41,000 সেটাই চলে যাবে যদি সে এই 22 পরে অ্যাপ্লিকেশন করে হোম অফিসে? ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে? না, জি জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আসলে আপডেট যেটা দিচ্ছিলাম তার ভিতর ট্রানজিশনাল পিরিয়ডের কথা আমি বলেছিলাম, বোধহয় আপনি শুরু থেকে প্রোগ্রামটা শোনেন নাই। সবসময় চেষ্টা করবেন প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, অনেক কিছু কিন্তু আপনি জানবেন। তো আপনার এটার ব্যাপারে কিন্তু অলরেডি আমি আপডেটে বলে দিয়েছি, তারপরে আপনার স্পেসিফিক কোশ্চেনের বেসিসে আমি কিন্তু এটা আপনাদের বলছি। প্রথম আসছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যারা এই 1 জুলাই 2025 যে পরিবর্তনগুলো আসছে তার ভিতরে একটা পরিবর্তন হচ্ছে যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যারা অলরেডি 2020 থেকে স্কিল ওয়ার্কারে এদেশে আছে। কারণ আমরা জানি যে 22 জুলাই 2025 কিন্তু স্কিল যে লেভেল এটা কিন্তু বেড়ে যাচ্ছে, লেভেল 6 হয়ে যাচ্ছে। কিন্তু যারা অলরেডি ইউকেতে আছে এই স্কিল ওয়ার্কারের আন্ডারে, এবং আপনি বলছেন যে উনি ক্যারিয়ার ভিসায় এসেছেন, তাদের জন্য যেটা বলা হয়েছে এই চেঞ্জে যে তাদের ক্ষেত্রে একটি ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারা রিনিউ করতে পারবে তাদের ভিসা, তারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে, তারা তাদের যে সাপ্লিমেন্টারি জব আছে 20 আওয়ার্স সেটাও তারা কন্টিনিউ করতে পারবে। অতএব আপনার যে আত্মীয়া উনি এদেশে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে লেভেল 3তেই, এবং ওনার যে স্যালারি লেভেল আছে এতে যদি এখন করে সেটা সেই স্যালারি থাকবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, এবং উনি ইজিলি কিন্তু ট্রান্সফার চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে চলে যেতে পারে। এবং আপনি বলছেন যে উনি সিমিলার অকুপেশন কোডে থাকবে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না। ইভেন উনি 22 জুলাইয়ের পরে যেও কিন্তু ওনার ভিসা রিনিউ করতে পারবে, ওনার চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে, এবং ওনার সাপ্লিমেন্টারি যে 20 আওয়ার্সের যে পারমিশন সেটাও কিন্তু ওনার কন্টিনিউ করবে, এবং সেই কন্টিনিউশন অফ দ্য ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট এটা থাকবে আনটিল 8 পর্যন্ত, 2028 পর্যন্ত এই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। অতএব আপনি কোনো চিন্তা করেন না, যদি উনি 22 জুলাইয়ের আগে যদি উনি আরেকজন চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারেন সেটা যেতে পারবে। ইভেন আফটার 22 জুলাই 2025 পরে যদি উনি কোনো চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে চান সেটা যেতে পারবেন। তবে 22 জুলাইয়ের পরে যে এফেক্টটা আসবে যে স্যালারি কিন্তু বাড়বে, সেটা কত বাড়বে এই মুহূর্তে বলা হয়নি, কেয়ারার ভিসার ব্যাপারে বলা হয়নি, অন্যান্য ভিসার ক্ষেত্রে কিন্তু বাড়বে। হয়তো তাদের জন্যে 41,700 হবে না, কিন্তু সেক্ষেত্রে তাদের 32,000 হতে পারে, 38,000 হতে পারে, কিন্তু কেয়ারের যে কত বাড়বে এটা কিন্তু এখনও বলা হয়নি। শুধু বলা হচ্ছে তাদের অবশ্যই ন্যাশনাল মিনিমাম ওয়েজের সঙ্গে কনসিস্টেন্সি থাকতে হবে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সেই দর্শক, এই অনুষ্ঠানটা কিন্তু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভির পেজে, এনটিভি ইউরোপের পেজে, এবং এটা কিন্তু পরবর্তীতে ইউটিউবে কিন্তু এটা আপলোড করা হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবার আমি আবার আপডেটে চলে যাব, কল থাকলে কল নেব। শুধু দর্শক, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে। আজকে আমি ব্যারিস্টার এমকিউ হাসান আছে, 32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, এবং আমার সঙ্গে সিনিয়র প্রডিউসার
এবং আমার এই অনুষ্ঠানে যে সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করেন এবং তার সহযোগিতা ছাড়া আমি অচল এই অনুষ্ঠানে। আমি ব্যারিস্টার এমকে হাসান আছি আপনাদের সঙ্গে এবং সমস্ত প্রোগ্রাম জুড়ে আমি থাকবো এবং আমাকে সহযোগিতা করছেন আমাদের প্রডিউসার মশিউর রহমান। সেই দর্শক আমি আপডেট দিচ্ছিলাম এবং কলও নিয়েছি। তো এখন যে আপডেটটা দিব, আপডেটটা আমি কন্টিনিউ করব, সেটা হচ্ছে যে 1 জুলাই 2025-এ স্কিল ওয়ার্কার উপরে যে পরিবর্তনগুলো আসছে, যে পরিবর্তনটা ইমপ্লিকেশন হবে ফ্রম 2 জুলাই 2025 থেকে। তো আমি প্রথম বলেছিলাম যে স্যালারি থ্রেশহোল্ড বাড়তে যাচ্ছে এবং স্কিল লেভেল যেটা এটা বাড়তে যাচ্ছে এবং ট্রানজেকশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে যারা অলরেডি ইউকেতে আছে, সেটাও আমি বলেছি। এরপরে কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি ব্যারিস্টার এমকে হাসান সাহেব? আপনি অবশ্যই এনটিভির স্টুডিও থেকে কথা বলছেন এবং আমি আপনার সঙ্গে আছি ব্যারিস্টার এমকে হাসান, যার রয়েছে 32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। বলুন। আচ্ছা ব্যারিস্টার সাহেব, আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাইছি। আমার একজন রিলেটিভ এই দেশে নিয়ারলি 20 বছর হয়ে গেছি, মানে 4 মাস বা 5 মাস বাকি রয়েছে। তো আমি জানতাম চাই যে খানের এই দেশে যদি কেস করতে হয় তাহলে ওনার কি কি জিনিস লাগবে। আর একটা জিনিস আমি আগে বলে রাখছি যে উনি এই দেশে আসার যে সময় আসছিলেন তার পাসপোর্ট আছে, শিলচাপড় মারা আছে, উনি এই দেশে ঢুকছে। আর এরপর থেকে উনি মনে হয় 2006 হয়ে ঢুকছে। আর 10 থেকে ওনার আছে মনে হয় যে কোনো প্রুফ আছে। এখানে 6 থেকে 10 পর্যন্ত এই 4 বছরের কোনো প্রুফ রাখতে পারে নাই, যে মনে হয় কোনো বিল বা কোনো ডাক্তারের জয়েন বা এই যেগুলো লাগে আর কি। তিনি লিগালি আসছেন, ওনার পাসপোর্টে স্ট্যাম্প আছে। জি, পাসপোর্ট স্ট্যাম্প আছে। ভেরি গুড। প্রত্যেক বছর এই যে পাসপোর্ট 2010 পাসপোর্টের এন করছে, আবার 20-এ করছে, 25-এ আর একবার করছে নিয়ারলি কয়েকদিন আগে। এই হলো তার ডকুমেন্ট। আর 10 থেকে ডাক্তারের জয়েন আছে এবং ইউটিলিটি বিলের সাথে সে জড়িত আছে এবং তার 4 বছরের কোনো কি নাই। এর জন্য তার কি করতে হবে বা সে কি কোনো ধরনের হেল্প পাইতে পারে কারো কাছ থেকে। আর এইগুলো আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর একটা প্রশ্ন, প্লিজ যদি মাইন্ড করেন না, আমি একজন লোকের কাছে জানতে পারছি, একজন সলিসিটর বলছেন যে উনি যদি কারোর সাথে কাজ করে থাকে বা কোনো বাসায় থেকে থাকে বা এই ধরনের কেউ কারোর কাছ থেকে কোনো লেটার আনতে পারে তাহলে তার এই গ্যাপটা পূরণ করা যাবে। এখন লেটারটা সে আনবে, যে লেটারটা কার কাছে লেখা থাকবে, লেটারের হেডলাইনটা যেমন হোম অফিসের কাছে, কোনো সলিসিটরের কাছে, এই জিনিসটা আমাকে কাইন্ডলি। আপনার প্রশ্নগুলো আমি পেয়েছি, আমি কি উত্তর দিতে পারি? আর কোনো প্রশ্ন আছে? জি না, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনি শুনতে থাকুন। শুধু দর্শক, এই প্রোগ্রামটা কিন্তু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবে আমরা আপলোড করব অনুষ্ঠান শেষে। তো যারা মিস করছেন তারা কিন্তু দেখতে পারবেন। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার প্রশ্নটা আমি আবার রিপিট করে তারপরে আমি আনসারে চলে যাব। আচ্ছা, কলার কি আছেন? তো যে কলটা নিয়ে আমি হয়তো এই আনসারটা দিতে পারি। কলার নেব? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি বলুন। English not. Yes, you can speak in English, definitely. I wanted to ask a question. Yes. My auntie, she's going to apply for a citizenship. She got the doctor to fill out the call waiver form because she can't do the, the test. Life in the test. Yeah, but the date she got the form filled out in March. So will it work if she applies for citizenship this month? Okay, so your question is, your auntie, she is an elderly lady, she can't sit for the exam. How old are she? Sorry, is? Your voice is very quiet. I can't hear you properly. How old are your aunt? How old My are your aunt? auntie? Yeah, how old are your auntie? Um, Below 65? 56. No, she's like 56. 56. She got any medical condition that she can't sit or she can't memorize? Any problem? Yeah, on the form they wrote down, she's got
depression and she finds it hard to remember things. Okay, Stuff like that. okay. So you can hang up, or you can stay online. I can answer you first, then I'll be going back to another answer was before you. So question is, your auntie is an elderly lady, definitely below 65. Sorry, I can't hear you. Can you hear me? Are you in the TV room? Are you in the TV room or outside of the TV room? I put the volume down, so I can't. So what you need to do, you need to what is called the volume of the TV. You have to mute it, number one, and then you can concentrate on with me and listen to me. Then you will be able to listen the answer. Hello, hello. Hello, yeah, it's the phone line. Your voice is very quiet. Very quiet. Hello, can you hear me? Your voice, Can you hear me? yeah, now I can hear you. Now you can hear. Okay, I'll be a little bit louder. Okay, yeah. Okay, Okay. Yeah, thank you. Okay, the answer is that if anyone want to apply for the naturalization as a British citizen, they need to satisfy English requirements. That is mandatory, including other requirements, that is suitability, that is residential qualification. These are the other thing, whether he came as with valid visa. These are the issue. But issue is here, your question is here, because she got mental problem or whatever it is, and whether it is mandatory for her to sit for the exam. Answer is no, but you need you need to print out a form and you have to take it to your GP, her GP, auntie's GP, and the GP will complete the form explaining that she got mental incapability, she can't memorize whatever it is, and she can't sit for the exam, and she is unfit to sit for the exam because of the mental capability or any other medical reason. So GP, who is British registered GP or consultant, and and it should be it could be on his the GP's letterhead, and also the GP has to complete a form. So if it is done, then she will be exempted from providing the requirements of English language test or certificate, whatever it is. So answer is yes, that is possible, but definitely that will be confirmed by the GP, and there is a form you can upload from the website of the Home Office and take that to the GP, and GP will complete the form and confirm. Then she will be fine, and that requirements will be exempted. And if she can satisfy other requirements, then she will be able to apply for the citizenship, and hopefully, inshallah, her application will be success. So I believe you got your answer, and thank you very much for your call. So দর্শক, আরেকটি কোশ্চেনে আমি চলে যাব, সেটা হচ্ছে যে আনসারে চলে যাব, সেটা হচ্ছে 20 ইয়ার্সের যেটা আছে সেটার ব্যাপারে আমি চলে যাব এখন। তো 20 ইয়ার্সের ব্যাপারে একজন বলছিলেন যে উনি 20 ইয়ার্স আগে এসেছিলেন, উনি ভ্যালিড ভিসা নিয়ে এসেছিলেন, এবং সেই ভ্যালিড ভিসা নিয়ে আসার পরে উনি অ্যারাউন্ড 4 ইয়ার্স উনি মূলত যে ছিল কি বলে অফিসিয়াল ডকুমেন্ট ওনার কাছে আসলে নাই। তো যেহেতু ওনার কাছে প্রায় 4 ইয়ার্স 5 ইয়ার্স অফিসিয়াল ডকুমেন্ট নাই, সেই কারণে উনি চিন্তা করছেন যে সেই গ্যাপের ভিতরে ওনার আসলে কি করণীয় উচিত, যেহেতু ওনার অফিসিয়াল ডকুমেন্ট নেই। তবে উনি এটাও বলছেন যে ওনার একজন লয়ার আছেন এবং উনি অ্যাডভাইস করেছেন যে ওই সময় যদি কোনো এমপ্লয়ের সঙ্গে কাজ করে থাকে, ওই আজানে ব্রেকে যেতে হবে, ওই সময় যদি উনি আপনার কারোর সঙ্গে কাজ করে, তার কাছ থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করা যায়, সেটা কতটুকুন অ্যাকসেপ্টেবল হবে। দর্শক, আমি আছি ব্যারিস্টার এম কে হোসেন, এবং আমার সঙ্গে এই অনুষ্ঠানের
সম্পূর্ণ সহযোগিতা করছেন আমাদের মশিউর রহমান, প্রডিউসার, সিনিয়র প্রডিউসার। দর্শক, আমি 20 ইয়ার্সের উপরে একটি কোশ্চেন নিয়েছিলাম, সেইটার আনসার দিব। কোশ্চেনটা এভাবেই ছিল যে উনি 20 ইয়ার্স ধরে ইউকেতে আছেন, উনি এসেছিলেন ভ্যালিড ভিসা নিয়ে, এবং আসার পরের থেকে উনি স্ট্রাগল করেছেন, এবং অ্যারাউন্ড 4 ইয়ার্স কিংবা কম বেশি ওনার কোনো অফিসিয়াল ডকুমেন্ট নাই, যেরকম ইউটিলিটি বিলস কিংবা ব্যাংক স্টেটমেন্ট কিংবা অন্য কোনো অফিসিয়াল ডকুমেন্ট নাই। এদের পরের থেকে ওনার কন্টিনিউয়াসলি অফিসিয়াল ডকুমেন্ট আছে আনটিল টুডে। এখন উনি 20 ইয়ার্স রুলসের বেসিসে অ্যাপ্লিকেশন করবে। প্রথমে আসছি যে 20 ইয়ার্স রুলসটা কী। 20 ইয়ার্স রুলসটা হচ্ছে যে কেউ যদি এদেশে লিগালি আসে কিংবা ইলিগালি আসে কিংবা লিগালি থাকে আর আনলফুলি থাকে, মিক্স অফ লিগাল লফুল অ্যান্ড আনলফুল, or totally unlawful, or majority part of the time lawfully, then কোনো কারণে হয়তো শেষের দিকে আনলফুল হয়ে গেছেন, কিংবা টোটালি আনলফুল। এই ধরনের সিচুয়েশনে যদি উনি কন্টিনিউয়াসলি 20 ইয়ার্স থাকে, তাহলে কিন্তু উনি এলিজিবল হবেন টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন ইন দ্য ইউকে, এবং এটাকে বলা হয় 10 ইয়ার্স টু সেটেলমেন্ট, এবং এটা প্রাইভেট লাইফের বেসিসে এই যে লিভ টু রিমেন দেওয়া হয়। তবে এই অ্যাপ্লিকেশন যখন করবেন, এটার কিছু রিকোয়ারমেন্টস আছে এবং কিছু ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। হোম অফিস যে কেস ওয়ার্কার আপনার কেসটা দেখবে, সেটা আপনাকে স্যাটিসফাই করতে হবে। সেই স্যাটিসফাই করতে গেলে সেগুলো মূলত কী? প্রথম হচ্ছে ডেট অফ এন্ট্রি, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি পজিটিভলি আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে, যেহেতু আপনি প্রপার একটা এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এসেছেন এবং আপনি এখানে আসার পরে একটা স্টাম্প পেয়েছেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে হোম অফিসের কাছ থেকে আপনার যে ডকুমেন্ট আছে সেটা কিন্তু আপনি তুলতে পারেন আসার পর থেকে, কোনো অ্যাপ্লিকেশন করলে ইত্যাদি ইত্যাদি, কিংবা আপনার সেই সময় যদি এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন থাকে ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু আপনি তুলে ফেলতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ফটোকপি অফ দ্য পাসপোর্ট, যেটা আসছেন, যদি অরিজিনাল হারিয়েও যায় কোনো অসুবিধা নেই, সেটা আপনার এন্ট্রিটা থাকলে ভালো, সেটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে আসবে। এবং আমি বলছি হোম অফিসের ডকুমেন্ট তোলা, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসছে যে আপনি কন্টিনিউয়াসলি যে 20 ইয়ার্স এদেশে আছেন, ওরা এক্সপেক্ট করবে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে একটা করে ডকুমেন্ট কিংবা 2টা করে ডকুমেন্ট, কিংবা কিছুদিন পর পর 1 মাস 2 মাস 3 মাস পর পর একটা ডকুমেন্ট, এইভাবে ওরা স্প্রেড আপ বলা হয়ে থাকে। যে এই হচ্ছে 20 আসছেন, এই হচ্ছে 20 ইয়ার্স উনি কমপ্লিট করেছেন, অতএব এই 20 ইয়ার্সের ভিতরে উনি বিভিন্ন রকমের ডকুমেন্টস যা আছে, জাঙ্ক মেল, এবং যদি নেকটার কার্ডের যদি স্টেটমেন্ট হয়, কিংবা আপনার মোবাইল বিলও যদি হয়, ইউটিলিটি বিলসও যদি থাকে, তা এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট যদি থাকেন সেটাও করতে পারেন। আমি কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন কয়েকটা করেছি, এবং আপনার সিনারিওতেও ছিল 2 বছর তাদের কোনো ইনিশিয়ালি ডকুমেন্ট ছিল না, তো সেটাও কিন্তু আমি সাকসেসফুল হয়েছি সিমিলার সিচুয়েশন আপনার জন্য। তো এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখন যদি আপনার যে 4 ইয়ার যে গ্যাপ আছে, আপনার প্রশ্ন ছিল এই 4 ইয়ার্সে আপনি কারো বাসায় ছিলেন, ফ্রেন্ড বাসায় ছিলেন, আত্মীয় বাসায় ছিলেন, কিংবা অমুক মসজিদে আপনি ফ্রাইডেতে জুমার নামাজ পড়তেন, কিংবা অমুক জায়গায় আপনি চ্যারিটি কাজ করতেন, কিংবা অমুক রেস্টুরেন্টে আপনি শেফ হিসাবে, কিংবা আপনি কী বলে কিচেন পটার হিসাবে তাদেরকে সহযোগিতা করেছেন, এই ধরনের লেটারও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বাসায় থাকতেন, যে আত্মীয় বাসায়, সেও যদি কনফার্ম করে, সেক্ষেত্রে তাদের পাসপোর্টের কপি লাগবে, এবং তাদের একটি ইউটিলিটি বিলস যদি থাকে, প্রুফ অফ অ্যাড্রেস, এবং একটি লেটার সাদা কাগজে হলে হবে। আপনার প্রশ্ন ছিল যে এই লেটারটা কি হোম অফিসকে অ্যাড্রেস করা লাগবে কিনা। এটা 2 ধরনের হতে পারে। টু হুম ইট মে কনসার্ন হতে পারে, এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। টু ইট মে কনসার্ন, কে দিচ্ছে তার অ্যাড্রেস, তার নাম, তার মোবাইল নাম্বার, ইমেল থাকলে দিয়ে দেবে, আপনার নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, কনফার্ম করবে, এবং সে বলবে যে আপনার ওখানে আপনি তার বাসায় কতদিন ছিলেন, কিংবা তার ওখানে আপনি কাজ করেছেন কতদিন, এটাই স্পেসিফিক্যালি দিতে হবে, এবং আপনি দিয়ে এইভাবে চিঠি দিতে হবে। 2 মিনিট কনসার্ন অর অ্যাড্রেস টু দ্য হোম অফিস, শেফিল্ডের অফিস আপনি দিয়ে দিতে পারেন, কিংবা হোম অফিস করাডন দিয়ে দিলেই হয়ে গেল। এই ধরনের 2ভাবে আপনি লেটারগুলো দিতে পারেন, এবং এই লেটারগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে লয়ার আপনাকে অ্যাডভাইস দিয়েছেন, আমি মনে হচ্ছে রাইটলি অ্যাডভাইস দিয়েছেন। আপনি যদি আমার কাছেও আসতেন, আমিও ঠিক একইভাবে বলতাম যে 4 বছর যে গ্যাপ আছে, সেই গ্যাপের ভিতরে আপনি যে বিভিন্ন জায়গায় ছিলেন, সেই ডকুমেন্টগুলো যেহেতু নাই অফিসিয়াল ডকুমেন্ট, আপনি তাদের কাছ থেকে কনফার্মেশন নিয়ে আসেন এবং সেগুলো সাবমিট করুন। তাহলে কিন্তু
এটার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য গুড লাক রইল। আপনার 20 ইয়ার্স পরে এটি একটি দীর্ঘ জার্নি ইউকেতে, এবং আপনার কাজে পারমিশন ছিল না, আপনি সার্ভাইভ করেছেন, এবং আমি জানি যে কত স্ট্রাগল করেছেন। অতএব আপনার এই জার্নি, এই কষ্ট যেন সার্থক হোক এবং আপনার অ্যাপ্লিকেশনটা যাতে সাকসেস হোক, এটা আমি মনে প্রাণে আমি দোয়া করছি, এবং ইনশাআল্লাহ ইউল বি ওভারকামিং উইথ দ্য পজিটিভ ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি কল থাকলে কলে যাব, তা নাহলে আমি আবার চলে যাব আপনার কি বলেন নাম, আবার আমি চলে যাব আপডেটে। মনে হচ্ছে কলার আছে, রিং বাজছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার শুনতে পান আপনাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি টিভি আমি শুনতে পাচ্ছি। টিভির ভলিউমটা বন্ধ করে দেন, দিয়ে আমার সঙ্গে কথা বলুন, আমি শুনতে পাবো এবং আপনাকে আনসার দিতে পারবো। হ্যালো সিস্টার, হ্যালো সিস্টার। হ্যালো সিস্টার, টিভিটা বন্ধ করে দিন, ভাইব্রেশন হচ্ছে, আমার কথা আমি নিজেই শুনতে পাচ্ছি। সিস্টার, হ্যালো সিস্টার, টিভির ভলিউমটা বন্ধ করে আমার সঙ্গে কথা বলুন প্লিজ প্লিজ। ও ভেরি গুড, ভেরি গুড। ওকে সিস্টার, আপনার কোশ্চেনটা কি বলুন প্লিজ। পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট আপনি পাচ্ছেন? আচ্ছা, আমি দেশও যাইতাম, আমি দেশে বাবা তাই রাখতে হয়, আমার খাও বড় প্রবলেম, আমি বারোটা চালাই যাইতাম, তো কোনগুলো চালারে এই কাজ জানাইতাম। আপনি দুইভাবে জানাতে পারেন। আপনি ফোন দিয়ে তাদেরকে জানাতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি তাদেরকে ইমেল করতে পারেন, কিংবা আপনি তাদেরকে চিঠি লিখতে পারেন। থ্যাংক ইউ। আপনি ওদেরকে ইমেল করতে পারবেন, আপনি ওদেরকে ফোন দিতে পারবেন, অথবা আপনি ওদেরকে ডাকযোগে চিঠি পাঠাতে পারবেন। এই তিনটে আপনার আছে। আমার একটা মেয়ে যেত বেশিবের না জি জি, ঠিক আছে জি। আমি ব্যবসা ওইটা থাকতাম, আপনারা আসলে বোঝা মুশকিল। আমি যতটুকু বুঝলাম, আপনি পিআইপিতে আছেন, আপনি এখন বাংলাদেশে যেতে চাচ্ছেন, এখন আপনি তাদেরকে জানিয়ে যেতে চান। কিভাবে জানিয়ে যেতে চাবেন? 3টে অপশন আমি বলেছি। সেটা হচ্ছে যে আপনি টেলিফোনে ফোন দিয়ে তাদের সঙ্গে বলতে পারেন, আপনি ইমেল করতে পারেন, অথবা আপনি তাদেরকে ডাকযোগে চিঠি পাঠাতে পারেন। শুধু দর্শক, আমি বেনিফিটের ম্যাটারগুলো আমি ডিল করে থাকি, এবং আমি এর উপরে হিউজ আমি রিসার্চ করে থাকি, এবং রেগুলার কিন্তু আমি এটার উপরে আপডেট দিয়ে থাকি। তো বেনিফিটের উপরে যেটা আমি বলি যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট যারা পেমেন্ট পাচ্ছেন, তারা অবশ্যই আপনারা যদি ইউকের বাইরে যেতে চান, হলিডেতে যেতে চান, এটাকে হলিডে আপনার রুলস বলা হয়ে থাকে। তো শুধু দর্শক, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেকের পর থেকে আবারও দেখা হবে। এনটিভির সঙ্গে থাকেন, মুশিউর রহমানের সঙ্গে থাকেন, MQ হাসানের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শুধু দর্শক, আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। শুধু দর্শক, যারা কল দিচ্ছেন, আমি অসংখ্য কল পাচ্ছি, তবে আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে আমি যে আপনাদের যে টিভির যে ভলিউম, এটা আপনারা মিউট করে দেবেন এবং সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আপনাদের কল আমরা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোতে উত্তর দিতে পারবো। আমি এখন লাইভে আছি, আপনারা কল দিতে পারবেন এবং আপনারা কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। এই যে এই কলারও মনে হচ্ছে প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ বলেন। হ্যালো,
যে আপনি ফোনটা মুখের কাছে নিয়ে যান, ফোনটা মুখের কাছে নিয়ে যান। এখন আমি শুনতে পাচ্ছি আপা, ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। প্লিজ বলুন আপনার কোশ্চেনটা। আচ্ছা, আমি কইলাম দেশে যাইতাম, বুঝছেন? জি। আমি আমার একটা মেয়েও বেমার, বেশি 4-5 মাসের মাঝে গেছি না। জি জি। আমার ভাও বড় সমস্যা আছে, তো ডাক্তারিও করাইলাম, কোনো কিছু না, আমি ডাক্তারিও করাইলাম। এই কোশ্চেনটা কি? ইমেলও তো পাইলাম। এটা অবশ্য ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আপনার ফোন দিয়ে আপনি পাচ্ছেন না, তাই তো? না। তো এখন যেটা করতে পারেন আপনি, যে আপনি ওদেরকে চিঠি লিখতে পারেন। আর আপনার কি ইউনিভার্সাল ক্রেডিট আছে? ওকে, তো আপনি যেটা করতে পারেন যে আপনার কিন্তু 2 জনকে জানা যেতে হবে, বুঝছেন? একটা ইউনিভার্সাল ক্রেডিটকে জানাতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনাকে যে পিআইপি পাচ্ছেন সেটাও আপনাকে জানা যেতে হবে। আমি ইনকেসে দিলে ফোন করছিলাম, তারা এটা জানে না, মেন কিতার মাঝে ফোন করতাম, বুঝছেন? জি, আমার কথা শোনেন আপা, আমার কথা শোনেন। আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন, আপনি 30 ডে পর্যন্ত আপনি হলিডেতে যেতে পারবেন, কিন্তু হলিডেতে যাওয়ার আগে আপনার ইউনিভার্সাল ক্রেডিট ডিডব্লিউপিকে আপনার জানাই যেতে হবে। আপনার যদি কোনো কোচ থাকে জানাই যেতে হবে, কারণ 30 ডেজের পরে যদি আপনি 30 ডেজের ভিতরে যদি না আসেন, অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে, পাসপোর্টে ওরা আপনাকে ট্র্যাক করে ফেলতে পারবে। নাম্বার 1। আপা শোনেন, আমার প্রশ্নের উত্তরগুলো দিতে দেন। সেকেন্ড হচ্ছে পিআইপি যদি আপনি থাকেন, 28 ডেজ আপনি ইউকের বাইরে থাকতে পারবেন। 28 ডেজের 28 দিনে আপনি ইউকের বাইরে থাকতে পারবেন। 28 দিন বেশি যদি আপনি থাকতে চান, কোনো মেডিকেল ট্রিটমেন্ট, কোনো সমস্যার কারণে, আপনার পারমিশন নিতে হবে ডিডব্লিউর কাছ থেকে, ঠিক আছে? আপনার পারমিশন নিতে হবে যদি 28 দিনের বেশি আপনি থাকতে চান। তো এটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এখন আপনি না পারলে কিংবা হচ্ছে না, তার জন্য আমি কিছু করতে পারবো না, আমি অ্যাডভাইস দেওয়ার জন্য এখানে আছি। তো অ্যাডভাইস সেটা দিচ্ছি। প্রথম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটে যদি আপা শোনেন, আর কথা বলেন না আপা প্লিজ। ইউনিভার্সাল ক্রেডিটে যদি আপনি থাকেন, তাহলে আপনি 30 দিন পর্যন্ত আপনি হলিডে থাকতে পারবেন। 30 দিনের ভিতরে অবশ্যই আপনি ইউকেতে চলে আসতে হবে, কিন্তু হলিডে প্ল্যান আপনাকে জানায় যেতে হবে আপনার কোচকে, ঠিক আছে? ডিডব্লিউকে জানা যেতে হবে, নাম্বার 1। তা নাহলে কিন্তু 30 দিন পরে বন্ধ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আপনি পিআইপিতে থাকলে 28 দিনের বেশি যদি আপনি পিআইপিতে থাকতে চান, সেটাও কিন্তু আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে। এখন এটা কিভাবে নেবেন সেটা হচ্ছে যে ইমেল, ফোন এবং চিঠি দিয়ে। এটা না পেলে 28 দিনের বেশি আপনি থাকবেন না, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু এখন যদি আপনি এটা কোনো হেল্প লাগে, অ্যাসিস্ট লাগে, আপনার ছেলে থাকলে, নাতি থাকলে তাদের কাছ থেকে হেল্প নেন। আর তার প্রফেশনাল কারোর কাছ থেকে হেল্প নিতে গেলে আপনি যে কোনো লোকাল লয়ারের কাছে যান, যে তাদের কাছ থেকে বুঝে তাদেরকে হেল্প নিয়ে তারপরে আপনি এগুলো করুন। কারণ এগুলো বন্ধ হয়ে গেলে তখন এইগুলোকে আবার ওপেন করতে আপনার আরও অনেক পয়সা আপনার খরচ হবে, এবং আপনি কিন্তু মানি আর পাবেন না যেটা বন্ধ হয়ে গেলে। ঠিক আছে, ধন্যবাদ আপনার কলের জন্য। আমি হয় আপডেটে চলে যাব, তাহলে আমি কলে চলে যাব। হ্যালো, তো আপডেটে চলে যাই। সেটা হচ্ছে যে এই 1 জুলাই 2025 যে পরিবর্তনগুলো এসেছিল, তার ভিতরে আমি বলেছি যে ইনকাম থ্রেশহোল্ড এটা বেড়ে যাবে 22 জুলাই থেকে, এবং স্কিল লেভেলটা ইনক্রিজ হচ্ছে, লেভেল 6-এ চলে যাবে। ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে যারা 2020 থেকে স্কিল ওয়ার্কারে আছে, এবং এই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু থাকবে আনটিল 22 জুলাই 2028 পর্যন্ত থাকবে। এবং যারা অলরেডি আছে ইউকেতে, তারা কিন্তু তাদের ভিসা রিনিউ করতে পারবে, তারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে, এবং তারা তাদের সাপ্লিমেন্টারি যে 20 আওয়ার্সের যে পারমিশন, সেটা কিন্তু কন্টিনিউ করবে। এরপরে আরও যে পরিবর্তনগুলো, সেগুলোর দিকে আমি এখন যাই। সেটা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে অনেকে পিএইচডব্লিউতে আছে, কেউ যদি পিএইচডব্লিউতে থাকাকালীন সময়ে
যদি 22nd অফ জুলাইয়ের আগে যদি সে কজ তার নামে ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু সে সেফ সাইডে চলে গেল। এখন যে এক্সিস্টিং যে এই স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন রুলস আছে সেটা কিন্তু তার জন্য কার্যকরী হবে। হ্যাঁ, এখন কোশ্চেন আসতে পারে সে তো অ্যাপ্লিকেশন করবে আফটার 22nd অফ জুলাই 2025 এর পরে, সেই ক্ষেত্রে কি তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে আফটার 22nd অফ জুলাই 2025 এর পরে, তাহলে কি সেই ক্ষেত্রে তার কি এই আগের যেটা এই মুহূর্তে যে রুলস আছে মানে বিফোর 22nd অফ জুলাই যে ইমিগ্রেশন রুলস আছে অন স্কিল ওয়ার্কার সেটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে কি না? আনসার হচ্ছে ইয়েস। কজ যদি ইস্যু হয় বিফোর 22nd অফ জুলাই 2025 এর আগে এবং অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয় আফটার 22nd অফ জুলাই 2025 এর পরে কিংবা অ্যাপ্লিকেশনও যদি করে তাহলে কিন্তু তার সে এই এক্সিস্টিং যে রুলস আছে এখন সেই রুলসের ভিতরে পড়বে। তার যে স্যালারি কিংবা তার যে জব ডেসক্রিপশন তারপরে অন্যান্য যে সব কিছু লেভেল 3 আছে এগুলো সবই সে এটার ভিতরে পড়বে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা কোশ্চেনের আনসার দেয়, সেটা হচ্ছে যে যারা আপনার এই যে ক্যারিয়ার ভিসা কিংবা সিনিয়র ক্যারিয়ার ভিসা এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে ফ্রম 22nd অফ জুলাই 2025, সেটা হচ্ছে আউট কান্ট্রি থেকে এন্ট্রি ক্লিয়ারেন্স, ওভারসিজ অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার, বিশেষ করে 6135, 6136 এটা ক্লোজড এটা থাকছে না, সেটা কিন্তু ফ্রম আউট কান্ট্রি থেকে। এখন প্রশ্ন আসতে পারে যে যারা অলরেডি ইউকেতে আছে, যারা পিএইচডব্লিউতে আছে কিংবা অন্য ক্যাটাগরিতে তারা তো পারবেই, এবং পিএইচডব্লিউতে আছে কিংবা কেউ গ্র্যাজুয়েশন করছে, তারা কি এই ক্যারিয়ার কিংবা সিনিয়র ক্যারিয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে কিনা আফটার 22nd অফ জুলাই 2025 এর পরে? আনসার হচ্ছে ইয়েস, তারা পারবে। কিভাবে পারবে? সেটা হচ্ছে যে তারা যে তাকে স্পন্সর করবে, তার ফেভারে যে কজ ইস্যু করবে, সেই স্পন্সরের কাছে সেই স্পন্সরের কোম্পানিতে তাকে অবশ্যই 3 মান্থস কন্টিনিউয়াস এমপ্লয়মেন্টে থাকতে হবে। তার মানে ক্যারিয়ার ভিসা এবং সিনিয়র ক্যারিয়ার ভিসা যেটা 6135 যেটি আপনার 22nd অফ জুলাই 2025 থেকে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইন কান্ট্রি থেকে ইভেন আফটার 22nd অফ জুলাই 2025 থেকে কিন্তু এটা কন্টিনিউশন থাকবে। তবে সেটা বলে দেওয়া হয়েছে যে ওই স্পন্সরের আন্ডারে সে 3 মান্থস কন্টিনিউয়াসলি জব করেছে, তাহলে তার ফেভারে তারা কস ইস্যু করতে পারবে এবং সেটার কসের বেসিসে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এর আগে একটি যে ইমিগ্রেশন রুল চেঞ্জ হয়েছিল যে পুল ওয়ার্কার যারা, তার মানে যাদের এমপ্লয়ার যে হয়ে গেছে, রিভোক হয়ে গেছে এমপ্লয়ার যে লাইসেন্স, কিংবা যারা কাজ পাচ্ছেন না, জব পাচ্ছেন না, সেইখান থেকে কি নিতে হবে কি না, ম্যান্ডেটারি কি না, সেক্ষেত্রে বলা হচ্ছে না, ওই রুলস আর নট অ্যাপ্লিকেবল। এখন হচ্ছে আফটার 22nd অফ জুলাই 2025 এর পরে যে সিনিয়র ক্যারিয়ার এবং ক্যারিয়ার 6135, 6136 তারা চেঞ্জ করতে পারবে, তারা কস্ট নিতে পারবে, কিন্তু ওই এমপ্লয়ারের আন্ডারে তাদেরকে 3 মান্থ কাজ করতে হবে। এটাই ট্রান্সপারেন্টের কারণে। আমরা জানি যে ক্যারিয়ার সিনিয়র ক্যারিয়ারের উপরে কিন্তু ওয়াইড স্প্রেড যে স্ক্যান্ডেল, এক্সপ্লয়টেশন, মডার্ন স্লেভারি, জব না দেয়া, বডি এনে দেয়া, পয়সা নিয়ে নেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশন, মডার্ন স্লেভারি কিন্তু এই ক্যারিয়ার এবং সিনিয়র ক্যারিয়ার রুটে কিন্তু হয়েছে। এটা কারা করেছে? ওই ক্যারিয়ার হোমের মালিকগুলো, তারা কিন্তু হিউজলি ওই দালালের মাধ্যমে কিন্তু পয়সা নিয়ে তারা পরে তাদেরকে চেনে না, তাদেরকে জানে না, তাদেরকে ভিসা ক্যান্সেল করে দিয়েছে, তারা হোম অফিসে জানিয়ে দিয়েছে, নানান রকমভাবে তাদেরকে নাজেহাল করেছে এবং এটারই খেসারত দিচ্ছে কারা? এই যারা ক্যারিয়ার, তারা ইন কান্ট্রি এসে খেসারত দিচ্ছে, তারা ভিক্টিমাইজ হচ্ছে এবং এই রুটটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেল। তো শুধু দর্শক, এটাও কিন্তু আর একটা চেঞ্জের কথা আমি বললাম। এরপরে যেটা আছে যে অন্যান্য যে চেঞ্জগুলো, যে রকমের স্কিল চার্জ বাড়বে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ইন্ট্রোডিউস হবে ফর স্টুডেন্ট ডিপেন্ডেন্টের জন্যে, স্কিল ওয়ার্ক ডিপেন্ডেন্টের জন্যে, এবং আইএলআর করার সময় সেটা
লেভেল বেড়ে যাবে, B2 হয়ে যাবে, এই চেঞ্জগুলো কবে কখন হবে এটির কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে। এটির ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটি এন্ড অফ দিস ইয়ার এটা ইমপ্লিকেশন কিন্তু হয়ে যাবে। তবে একটা চেঞ্জের ব্যাপারে বলা হয়েছে সেটা হচ্ছে যে সেটি কনসালটেশনে দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা এই মুহূর্তে আছে 5 ইয়ার্স, সেটা কিন্তু বেড়ে 10 ইয়ার্স হয়ে যাবে। ইমিগ্রেশন হোয়াইট পেপার যেটা 12th of May পাবলিশড হয়, সেখানে এইটার ব্যাপারে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা 10 ইয়ার্স ইনক্রিজ করা হবে। তবে সেখানে কিন্তু বলা হয়নি এটা কি নতুনদের জন্য কার্যকরী হবে নাকি শুধুমাত্র এটা কি শুধুমাত্র নতুনদের জন্য কার্যকরী হবে যারা ওই রুলসটা ইমপ্লিকেশন হওয়ার পরে অ্যাপ্লিকেশন করবে, নাকি যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারে কিন্তু ক্লিয়ারিফাই করা হয় না। এ ব্যাপারে নিয়ে আমি আরও কিছু বলবো। আমি এখন একটি কলে চলে যাচ্ছি, আপনার অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে আসছি। জি জি, প্লিজ বলুন। আমি পেনশন আছি অথবা গিয়া হাউজিং বেনিফিট আছি, আমি চাইছিলাম গিয়া যে দেশে গিয়া 3 মাস রইতাম, আমার আবার ব্রিটিশ পাসপোর্ট আছে গিয়া 3 মাস আমি রইতাম ভাবুন, ওখানটা জানতাম। 3 মাস কি কিসে আছেন আপনি? পিআইপি নাকি ইউনিভার্সাল ক্রেডিটে? জি না আমি জত আছি গিয়া পেনশন আর হাউজিং বেনিফিট। পেনশনে থাকলেও তো প্রবলেম হতে পারে, হাউজিং বেনিফিটে থাকলেও তো প্রবলেম হয়ে যাবে। 3 মাস আপনি হলিডেতে যাবেন? নো ওয়ে, সব বন্ধ হয়ে যাবে। ইউ উইল বি ইন বিগ ট্রাবল। আপনি ইউনিভার্সাল ক্রেডিটে থাকলে হলিডে প্ল্যান আপনাকে অবশ্যই আপনার কোচ থাকলে তাকে জানাবেন, অথবা ডিডব্লিউকে জানা যেতে হবে। 30 ডেজের বাইরে গেলে ওই পাসপোর্টে ওরা টের পেয়ে যাবে। এখন এটা কিন্তু ডিডব্লিউপির সঙ্গে কিন্তু এটা কিন্তু কানেকশন। অনেকে বাংলাদেশে যে ফোন দিচ্ছে, আরে ভাই আমি তো চুপি চলে আসছি, 3 মাস আছে, আমার তো ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ হয়ে গেছে, আমি কি করব? ওরা জানলো কিভাবে? এখন কিন্তু ব্রিটিশ পাসপোর্টে লিঙ্ক ওদেরকে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, অটোমেটিক্যালি বন্ধ। অতএব 3 মাস আপনি ইউনিভার্সাল ক্রেডিট থাকলে, আপনি 3 মাস থাকলে আপনার সব কিছু বন্ধ। ধন্যবাদ। তো দর্শক, আমি আবার সেই 1 জুলাই 2025 পরিবর্তন নিয়ে আরেকটু কথা বলি, এরপরে আরেকটা পরিবর্তন 10 মিনিটস লেফট আছে। তা দর্শক, তো যেটা আমি বলছিলাম যে 1 জুলাইয়ের যে পরিবর্তন, এটা কিন্তু ভেরি ট্রিকি, ভেরি প্রবলেমেটিক। তো যে কারণে আপনারা যে কোনো পদক্ষেপ স্টেপ নেওয়ার জন্য আপনারা কিন্তু যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যাবেন, যে আপনারা অ্যাডভাইস নিয়ে সে অনুযায়ী কাজ করবেন। কারণ এগুলো ভেরি কমপ্লেক্স। আমি এটির উপর থরলি রিসার্চ করেছি, অনেক রিসার্চ করছি, এখনও রিসার্চ করছি, এবং নতুন জিনিস কিন্তু এখান থেকে আমি বের করছি। সেগুলো কিন্তু আমি আজকে খুব ভালোভাবে আপনাদেরকে করলাম, কি বলে, আপডেট দিলাম। তো এখন আরেকটা ব্যাপারে যেটা আমি বলছিলাম যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা 10 ইয়ার্স হয়ে যাবে, ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হয়েছে। তো সেইখানে ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হয়নি এটা কি নতুন যারা অ্যাপ্লিকেশন করবে আইনটা কার্যকরী হওয়ার পরে থেকে তাদের জন্য, নাকি তার আগে যারা আছে অলরেডি আসছে 2020 থেকে তাদের জন্য। এটা ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হয়নি। এবং এ ব্যাপারে কিন্তু পত্রপত্রিকায় এসেছিল যে সম্ভবত এটা পুরনো যারা তাদের ক্ষেত্রেও হতে পারে। অতএব আমি কিন্তু হ্যাঁ না কোনোটাই আমি জানি না, এটা শিওর না। তবে আমাদের এটার উপর কনসালটেশন হবে, এবং সেই কনসালটেশন হওয়ার পরে যে তারা একটা ডিসিশন নেবে যে এটা 10 ইয়ার্স হবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটি কি আপনার পুরনদের জন্য যারা অলরেডি আছে তাদেরকে যে পর্যন্ত, সেটাও কিন্তু তারা ডিসিশন নেবে। এবং আরেকটা আমি আপডেট দিয়ে রাখি যে 143,000 সিগনেচার মূলত দেয়া হয়েছে, যেটা পার্লামেন্টে পাঠানো হয়েছে একটা পিটিশন আকারে, যে তারা 10 ইয়ার্স যেটা ইনক্রিজ, এটা নতুনদের জন্যও যে ইনক্রিজ, সেটার ব্যাপারেও কিন্তু এটার অপোজ করা হচ্ছে, এবং এটা কেউ কিন্তু এটা চায় না। তো যাই হোক, আপনারা এই আইন অধিকার দেখতে থাকবেন। আমরা প্রত্যেক সপ্তাহে আসি, আমি আজকে এসেছি, আমার কলিগরা আসবে, এবং আমরা এই ব্যাপারে আপডেট দিতে থাকবো। এবার আমি আরেকটা চেঞ্জের ব্যাপারে চলে যাই, যে চেঞ্জটা মূলত এসেছিল, দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। ওকে, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার,
টিভি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি না। প্লিজ 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 টিভির ভলিউম মিউট করুন এবং কথা বলুন। আমরা অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছি, তা নাহলে আপনি ড্রপ হয়ে যান, অন্য কাউকে সুযোগ দিন প্লিজ। হ্যালো, হ্যাঁ শুনতে পান? আপনি টিভির ভলিউম বন্ধ করেছেন? জি জি, ওকে, এবার কথা বলেন প্লিজ। আমার দুইটা প্রশ্ন আছে, বুঝছেন আপনার? জি, কুইক বলুন, আমার অনুষ্ঠান একদম শেষে। বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ওই আপনার সিটিজেনশিপ লাগে আপনার গেল বৃহস্পতি আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি সোলসিটার মাধ্যমে, বুঝছেন আপনার? ওইটা কতদিন লাগতে পারে, বা নাকি আর কোনো ডকুমেন্ট চাইবে নাকি? 6 মাস লাগবে, মিনিমাম 6 মান্থ, মিনিমাম 6 মান্থ। আপনার পিপের ব্যাপার আছে, আমরা 3 বার অ্যাপ্লাই করছি নিজে পিপ, কিন্তু 3 বার রিফিউজ করছে আপনার পিপ, বুঝছেন আপনার হসপিটাল থেকে যেটা অন্য দিছি। এই আমার কোয়েশ্চেন আছে। ওকে, প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে যে আমি বুঝতে পারছি, আপনি ফোনে থাকতে পারেন, আপনি রেখেও দিতে পারেন, দিয়ে আপনি শুনতে পারেন। জি 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 জি, আর কোনো কথা বলেন না প্লিজ। শোনেন, প্রথম হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি পিআইপি 3 বার 4 বার আপনার রিফিউজ হয়েছে। আপনি যদি এটি কোনো এক্সপার্ট লয়ারের কাছে ছাড়া, যাদের এক্সপার্টাইজ আছে তাদের মাধ্যমে যদি না করান, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডেফিনেটলি আপনার কেস থাকতে হবে, আপনার একটা লেটার নিতে হবে জিপির কাছ থেকে। শুধু ওই যে কম্পিউটারাইজ মেডিকেল দিলে হবে না। জিপি যদি রিকমেন্ডেশন করে যে আপনার এই সমস্যা আছে এবং সেক্ষেত্রে আপনাকে পিআইপি দেওয়া উচিত, রিকমেন্ডেশন করে, সেই লেটারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লেটারটা ছাড়া কিন্তু এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়, ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং এটার উপরে কিন্তু ভবিষ্যতে আরও পরিবর্তন আসছে, এবং সে পরিবর্তনে হলে কিন্তু অ্যাসেসমেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর যারা এক্সিস্টিং আছে তারা হারাবে, এবং নতুন যারা আছে তারা আর পাবে না। অতএব যারাদের সমস্যা আছে আপনারা এটা বুঝে সুঝে কিংবা কোনো এক্সপার্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করুন, নাম্বার 1। আর যেটা বলেছি যে অ্যাপ্লিকেশন করেছেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ওরা আপনাকে ইমেল করে জানাবে, এটা 6 মান্থ লাগে, ঠিক আছে? 6 মান্থ মধ্যে অপেক্ষা করুন। ধন্যবাদ আপনার কলের জন্য। তো শুধু দর্শক, আর কিছু পরিবর্তন রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি, যেটা মূলত 16th of July এবং 29th of Julyতে এটা ইমপ্লিকেশন হতে পারে। সেটা হচ্ছে যে যারা ইউ সেটেলমেন্টে আছেন, তাদের ইউ সেটেলমেন্ট করার ক্ষেত্রে যারা প্রি সেটেলরা আছেন, তারা 5 বছর কমপ্লিট করার পরে তারা সেটেলমেন্ট পেয়ে থাকেন। এটা কিন্তু 5 বছরই থাকছে, এখানে কোনো পরিবর্তন নাই। তবে এটা ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে যে কেউ যদি আউট অফ 5 ইয়ার্সে যদি 2.5 ইয়ার্স যদি 5 ইয়ার্সের ভিতরে যদি ইউকেতে থাকে, তাহলে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে। এবং আপনারা জানেন যে এটা অটোমেটিক্যালি কিন্তু সেটেলমেন্ট দেওয়া হবে যার প্রি সেটেল স্ট্যাটাস আছে তাদের ডেটা দেখে। তো যে কারণে আপনারা এটা অপেক্ষা করতে পারেন, তারা তাদের ডেটা দেখে 2.5 বছরের উপরে যারা আছে তাদেরকে দিয়ে দেবে। আর যদি মনে করেন আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে আপনার সেটেলমেন্টটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে একটা পরিবর্তন। আর একটা হচ্ছে যে 7 ইয়ার্স সোর্সের উপরে একটা পজিটিভ পরিবর্তনের কথা বলা হয়েছে, যে 29th of July থেকে এটাই মূলত কার্যকরী হবে। যারা যেসব বাচ্চারা ইউকেতে এসেছেন, আসার পরে বিফোর 22nd of July 2022 এর আগে যারা গ্রান্টেড হয়েছেন, তখন কিন্তু তাদেরকে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট দেওয়া হতো। তো তাদেরকে ক্ষেত্রে বলা হয়েছে যে তারা এই আফটার 29th of July এর পরে তারা 5 ইয়ার যদি কমপ্লিট করে থাকে, তারা স্ট্রেট সেটেলমেন্ট পাবে। এটা হচ্ছে পরিবর্তনটা আসছে। আর সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে যারা অ্যাডাল্ট আছে, যাদের বয়স বিটুইন 18 and 25, তারা যদি এই পিরিয়ডের তাদের হাফ অফ দ্য লাইফ, মানে আসার থেকে তারা এই যখন অ্যাপ্লিকেশন করবে, এর যদি হাফ তারা ইউকেতে থাকে, তাদের বয়স যদি বিটুইন 18 and 25 হয়ে থাকে, তাহলে কিন্তু তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের রুটে তারা এই 2.5 ইয়ার ভিসা পেত। এবং 2022 এর আগে তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে ছিল, তাদেরকে বলা হচ্ছে তারা 5 ইয়ার্স কমপ্লিট করে স্টেটে তারা সেটেলমেন্ট পাবে। আর যারা জন্ম নেবে তাদের ক্ষেত্রে আমরা জানি 20th of June 2022তে যে পরিবর্তনটা এসেছে, যে এই দেশে জন্ম নিলে সেই বাচ্চা 7 বছর কন্টিনিউয়াসলি থাকলে তারপরে তারা সেটেলমেন্ট পাবে। অতএব যারা জন্ম নেয়নি তারা
আগে 17 বছর পরে সেটেলমেন্ট পেত, তারা এই পরিবর্তনের কারণে তারা 12 বছর পরে তারা 7-5-12 বছর পরে তারা সেটেলমেন্ট পাবে। ঠিক অ্যাডাল্ট যারা আছে হাফ অফ দ্য লাইফ প্লাস তারা যদি এই কি বলে 5 ইয়ার্স লিভ টু রিমেনে থাকে তাহলে তারা সেটেলমেন্ট পাবে। ধন্যবাদ শুধু দর্শক, আমরা মনে হয় একেবারে শেষে চলে আসছি। যদি কল থাকে কল নেব, তাহলে আমরা আপডেটগুলোর দিকে আমরা চলে যাব। কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পিআইপি বিষয়ে কোয়েশ্চেন করতাম স্যার। জি আপা, একটু জোরে বলেন প্লিজ। জি, আমি পিআইপি বিষয়ে। হ্যাঁ জি বলুন, জি বলুন। জি, আমার আব্বা সাইবাই পিআইপি লাগি অ্যাপ্লাই করছেন, তাই যে রিফিউজ হয়ে গেছে। তাই বেমারি লোকে হাই ব্লাড প্রেশার এন্ড মেন্টাল ইস্যু, anxiety, depression, infection, food. জি আপনার কোশ্চেনটা কি? জি কোশ্চেন কি? টাইম কিতা ওভাবে মারো লাগি তা পিআইপি পাইয়া না আর কিতাবে মাটা হলে পিআইপি পাই না। ওকে, তাহলে আমি বলছি পিআইপি হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট। সেটা হচ্ছে যে যদি কারো ডেইলি লিভিং যে একটা কম্পোনেন্ট আছে, যেটার ভিতরে কেউ যদি তার কি বলে তার মেডিকেল কন্ডিশনের কারণে যদি সে রান্না করতে না পারে, সে যদি গোসল করতে না পারে, তাকে গোসল করায় দেওয়া হয়, সে তার মেডিসিনটা সে খেতে পারে না, তার হাত কাজ করে না, সে 50 ফিট এর বেশি সে হাঁটতে পারে না, তার হয়তো পায়ে প্রবলেম আছে, এই অর্থাইটিস কিংবা এই ধরনের সমস্যা কিংবা নিতে প্রবলেম, এই ধরনের সিচুয়েশন হলে তাহলে ডেইলি লিভিং যে কম্পোনেন্ট আছে সেটাতে সে একটা পয়েন্ট পাবে। ঠিক আছে? আর হচ্ছে আর একটা যেটা আছে সেই কম্পোনেন্টে মূলত উনি যে জার্নি আছে, ঠিক আছে, মোবালিটি যেটা জার্নি করতে পারবেন না, উনি ডাক্তারখানায় যেতে পারেন না, ওনার ব্রেন কাজ করে না, উনি মনে রাখতে পারেন না, এই ধরনের যেসব সমস্যা আছে সেটা আর একটা কম্পোনেন্ট বলা হয়। ঠিক আছে আপা, আমি আনসার দিই, এখন আমি কোনো কথা শুনবো না, আপনার কথা শোনেন। তারপরে হচ্ছে যে এই দুইটা, তা এখন আপনার এই সমস্যাগুলো থাকলে আপনাকে জিপিকে রেগুলার বলতে হবে। বলার পরে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন জিপির কাছ থেকে একটা লেটার নিতে হবে যে ওনার কী কী সমস্যা আছে। ঠিক আছে? তখন ওই চিঠিটা দিয়ে পিআইপির অ্যাপ্লিকেশন করুন। যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যান, প্লিজ কিছু পয়সা খরচ করেন, প্রপার অ্যাডভাইস নেন, দেন ডু ইট, হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সেই দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছি। অসংখ্য কল নিলাম, আবারও ভবিষ্যতে দেখা বলে হিট ওয়েভের ভিতরে আপনারা পানি নিতে ভুলবেন না, আপনাদের নিজেদেরকে যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।